যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের জন্য লেটার রাইটিং খুব ইম্পর্টেন্ট এবং আজকে এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে একটা ইনফর্মাল লেটার লেখা শেখাবো। ইনফর্মাল লেটার, যেটাকে প্রাইভেট বা পার্সোনাল লেটারও বলে, সেই লেটার 2026-এর মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যে টপিকটা আজকে আমরা করব, টপিকটা খুবই সোজা। এই টপিকটা তোমরা হাজারবার, মানে তোমরা ক্লাস 6 থেকেই লেটার লিখছো এবং হাজারবার নিজেদের পরীক্ষার আগে 6, 7, 8, 9, 10 এই সমস্ত পরীক্ষার আগে এই চিঠিটা তোমরা প্র্যাকটিস করেছো। তারপরেও যে বিষয়টা আজকে আমরা করতে যাচ্ছি এটা তোমাদের 2026-এর মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেই জন্য খুব কমন চিঠিটাকেই আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করব যদি মাধ্যমিকে আসে, যাতে খুব ভালো করে লিখতে পারি। বিষয়টা কি? বিষয়টা খুবই কমন, যেটা বলছিলাম, এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন। আসন্ন পরীক্ষার তোমার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে বা বাবা মাকে বা আত্মীয় স্বজনকে চিঠি দেওয়া, মানে বন্ধু হিসেবেও আসতে পারে, বাবা মা হিসেবেও আসতে পারে, আত্মীয় স্বজন হিসেবেও আসতে পারে। এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন, এটা আমরা আজকে করব। চলো দেখি এই চিঠি যদি পরীক্ষায় আসে, যেটা বলছিলাম যে কমন টপিক কিন্তু আসতে পারে, কি আমরা লিখব, মানে সেই একই কমন জিনিসের মধ্যে কি একটুখানি এদিক ওদিক করে নম্বর বেশি পাওয়া যাবে, সেই টেকনিকটা আজকে তোমাদের আমি শেখাবো। ওকে, তাহলে আমাদের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য কামিং এক্সামিনেশন। আসন্ন পরীক্ষার তোমার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে চিঠি। পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার লেখার সময় সবসময় মনে রাখবে যে এখানে নিজের মনের কথা, নিজের ফিলিংস, সেটাকে বলতে হয়। যে যত নিজের মনের কথা যত সহজভাবে প্রকাশ করতে পারবে তার চিঠির ক্রেডিবিলিটি অনেক বেশি, সে চিঠি পরীক্ষাতে অনেক বেশি নম্বর এনে দেয়। এখানে খুব জটিল ভাষার ব্যবহার হয় না। তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, তাদেরকে খুব জটিল ভাষায় চিঠি লিখবে না। যে চিন্তা তোমার মনের মধ্যে আসছে সেই স্বাভাবিক চিন্তারই বহিঃপ্রকাশ হবে তোমার পার্সোনাল বা প্রাইভেট লেটার। এখানে কোনো ফর্মা বা প্যাটার্ন মানার দরকার নেই। যেটা তোমার মনে আসছে সেটাই তুমি লেখো এবং খুব সহজবোধ্য ভাষায় লেখো, খুব সোজা সোজা ওয়ার্ডের ইউজের মাধ্যমে লেখো। এখানে খুব কম্প্যাক্ট হলো না চিঠিটা, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। পার্সোনাল লেটার কম্প্যাক্ট হয় না। যে যত সোজাভাবে, যত নিজের ইমোশনকে সেই চিঠির মধ্যে আনতে পারবে তার লেখা তত ভালো। ওকে, আমরা জানি প্রত্যেকটি চিঠি 6টি অংশ। এই পার্সোনাল লেটারের 6টি অংশ। পার্সোনাল লেটারের 6টি অংশ কী কী? সেটা হচ্ছে হেডিং বা অ্যাড্রেস, 2 নম্বর স্যালুটেশন বা গ্রিটিং, 3 নম্বর বডি অফ দ্য লেটার, 4 নম্বর সাবস্ক্রিপশন, 5 নম্বর সিগনেচার এবং 6 নম্বর সুপারস্ক্রিপশন। কাজে প্রথমে হচ্ছে হেডিং বা অ্যাড্রেস। সেটা কোথায় লিখতে হয় তাও আমরা জানি, যে রাইট হ্যান্ড কর্নারে ডান দিকের একদম কোণেতে যে চিঠি দিচ্ছে তার ঠিকানা এবং যেদিন চিঠিটা দেওয়া হচ্ছে সেই তারিখটা দিতে হয়। সেটা হচ্ছে পার্সোনাল লেটারের 1 নম্বর অংশ, যাকে আমরা বলি হেডিং বা অ্যাড্রেস। এই যে চিঠিটা দিচ্ছে, মানে তোমরা দিচ্ছ, পরীক্ষাতে তোমাদেরকে লিখতে হবে একটা যে কোনো ইমাজিনারি ঠিকানা, যে কোনো একটা ঠিকানা দিয়ে দেবে এবং যেদিন চিঠিটা লিখছো সেটাও যে একদম নির্দিষ্ট সেই দিনটাই হতে হবে এমন কিছু না, একটা ইমাজিনারি ডেট দেবে। সেটা দিয়ে চিঠিটাকে আমরা শুরু করব। এটা হলো এই ধরনের চিঠির 1 নম্বর অংশ, হেডিং বা অ্যাড্রেস। যেমন আমি এখানে দেখো, এইটা যে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কালো কালিতে মানে কি বিষয় সেটা লিখেছি, এটা কিন্তু চিঠির মধ্যে না, ঠিক আছে? চিঠিটা এখান থেকে শুরু হচ্ছে। একদম প্রথমে ডান দিকের কর্নারে বিটি রোড, কলকাতা 1। আমি ধরে নিচ্ছি যে আমি বিটি রোডে থাকি, ঠিক আছে? বিটি রোড, কলকাতা 1 বলে একটা ঠিকানা দিয়েছি এবং তারপরে চিঠির তারিখ 16/7/2025, আজকের তারিখটা আমি এখানে মেনশন করে দিই। এই ধরনের চিঠি এটাই হলো প্রথম অংশ, এটাকে আমরা বলছি হেডিং বা অ্যাড্রেস, ঠিক আছে? এটা হলো এই ধরনের চিঠি প্রথম অংশ। পার্সোনাল লেটারের দ্বিতীয় অংশ কি? পার্সোনাল লেটারের দ্বিতীয় অংশ হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং। স্যালুটেশন হচ্ছে সম্ভাষণ বা সম্বোধন। প্রত্যেকটা চিঠি শুরু করার সময় আমরা কিছু সম্বোধন দিয়ে শুরু করি, সেটাকে আমরা বলি স্যালুটেশন বা গ্রিটিং। স্যালুটেশন কোথায় লিখতে হয়? যে যেখানে আমরা হেডিংটা লিখছি তার থেকে একটা ইমাজিনেটিভ লাইন, মানে সেই হেডিংটা শেষে একটা ইমাজিনেটিভ লাইন বা একটা কল্পনা করে নেবো রেখা এবং সেটাকে একদম নিয়ে আসবো চিঠির লেফট হ্যান্ড কর্নারে, চিঠির বাঁ দিকের কোণে। সেখানে আমরা স্যালুটেশন বা গ্রিটিংসটা লিখব। যেমন এখানেতে আমি স্যালুটেশনকে লিখেছি মাই ডিয়ার, আমি ধরে নিচ্ছি আমার বন্ধুর নাম রাজু, মাই ডিয়ার রাজু। ওকে,
মাই ডিয়ার রাজু, এইটা দিয়ে আমি সম্ভাষণটা করছি যে প্রিয় বন্ধু রাজু, এটাকেই বলছি স্যালুটেশন বা গ্রিটিংস। এবং স্যালুটেশনের পরে সবসময় একটা কমা দিতে হবে, এটা মনে রাখার। এই যে এই কমাটা আমি দিয়েছি, খেয়াল করে দেখো, আমি গোল করে দিলাম, তোমরা করবে না, আমি করে দিলাম। এটা হলো এই ধরনের চিঠির দ্বিতীয় অংশ, যেটাকে আমরা বলছি স্যালুটেশন বা গ্রিটিংস। ওকে, পার্সোনাল লেটারে কোনো সাবজেক্ট থাকে না। ফর্মাল লেটারেতে আমরা সাবজেক্ট পাই, কিন্তু ইনফর্মাল লেটারে বা পার্সোনাল লেটারে কোনো সাবজেক্ট থাকে না। এটাই পার্সোনালের সঙ্গে ফর্মাল লেটারের পার্থক্য। ওকে, তা পার্সোনাল লেটারের 3 নম্বর অংশ হচ্ছে বডি অফ দ্য লেটার, যেখানে চিঠিটার মূল বক্তব্যটা আমাদেরকে লিখতে হয়, সেখানে তোমাদেরকে আসল দক্ষতাটা দেখাতে হবে। যাই হোক, সেটা কোথায় লিখবো? সেটা হচ্ছে এই স্যালুটেশন বা গ্রিটিংসের যে কমা, সেই কমাটার ঠিক 1 লাইন নিচ থেকে আমরা চিঠিটা শুরু করব। এবং আমি বলেইছি বডিটা কীভাবে লিখতে হয়, তোমরা অলরেডি জানো, যে একদম পুরো পাতাটা ধরে লিখব। পার্সোনাল লেটারের সাধারণত যেটা সবাই শুরু করে, যে আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, তোমার বাবা মাকে আমার প্রণাম দিও, এই ধরনের বক্তব্য দিয়েই সাধারণত পার্সোনাল লেটারগুলো শুরু করা হয়। এই একই জিনিসই বারবার করে লিখে লিখে আর শুনে শুনে এতে আর এক্সামিনাররা নম্বর দিতে চান না। মানে সেই একই রকম শুরু আর একই রকম শেষ দেখতে দেখতে ক্লান্তি লাগে। বিষয় সবারই একই, কারণ সব ছেলেমেয়ের জন্যই তো একটাই প্রশ্ন, কাজেই সবাই হয়তো যদি এটা আসে সবাই এটাই লিখবে বিষয়, কিন্তু তার মধ্যে একটুখানি নতুনত্ব আনতে পারলে, এবং সেই নতুনত্বটা খুব সহজেই আনা যায়, খুব একটা কঠিন ব্যাপার না। ঠিক আছে, খালি একটুখানি ভাষাগুলোকে একটু উল্টে পাল্টে দিলে এই প্রেজেন্টেশনটাই আসল। চলো তোমাদেরকে দেখাই যে কীভাবে একটুখানি সেই একই জিনিস, যাকে আমরা বলি হ্যাকনেড ওয়ার্ড, সেই একঘেয়ে জিনিসকে কী করে একটুখানি শুনতে ভালো লাগে, এবং সেই শুনতে ভালো লাগা বা দেখতে ভালো লাগা যেটা পরীক্ষাতে বেশি নম্বর এনে দেবে। প্রথমে আমরা শুরু করব কি? শুরু সেই একই, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, বা তুমি কেমন আছো, আমি ভালো আছি, এটা দিয়েই তো শুরু করে। আমরা সেটাই শুরু করছি। দেখো আমি কি লিখেছি, hope this letter will find you as well and healthy as it leaves me at present. সেন্টেন্সটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু বড় নয় এবং খুব সোজা। hope this letter will find you as well, আশা করি এই চিঠি তোমাকে তেমন ভালো পাবে, and healthy, তেমন স্বাস্থ্যবান পাবে। আশা করি এই চিঠি, যে চিঠিটা আমি লিখছি, সেই চিঠিটা তোমাকে তেমন সুস্বাস্থ্যের অধিকারী হিসাবে পাবে, তেমন ভালো মনেতে পাবে, অ্যাজ ইট লিভস মি অ্যাট প্রেজেন্ট, যা এখন আমাকে ছেড়ে যাচ্ছে। এর মানে হলো, আমাকে এখন এই চিঠিটা ছেড়ে যাচ্ছে, আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, আমার মন ভালো আছে, তাই তোমাকে আমি চিঠি লিখছি, মানে আমি ভালো আছি। এবং আশা করছি আমার এই চিঠি আমাকে যেমন ভালো অবস্থায় ছেড়ে যাচ্ছে, তোমাকেও ঠিক সেই একই রকম ভালো অবস্থায়, ভালো শরীর, ভালো মন, সেই রকম অবস্থাতেই পাবে। মানে এই যে একই কথা, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, ইউ আর ওয়েল, আই অ্যাম ওয়েল অলসো, বা হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম সোসো, এই একঘেয়ে কথাগুলোকে না লিখে সেই একই জিনিসকে একটু জাস্ট ঘুরিয়ে দাও, এটা শিখে নাও। এটা কিছুই না। হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ অ্যাজ ওয়েল অ্যান্ড হেলদি অ্যাজ ইট লিভস মি অ্যাট প্রেজেন্ট, আশা করি আমার এই চিঠি আমাকে যেমন ভালো অবস্থায় ছেড়ে যাচ্ছে, আমার মনে আনন্দ আছে তাই তো আমি চিঠি লিখছি, আমাকে যে অবস্থায় ছেড়ে যাচ্ছে ঠিক সেরকমই ভালো অবস্থায় এই চিঠিটা তোমাকেও পাবে। মানে হলো, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, সেটাকেই জানালাম। ওকে, কিন্তু শুনতে ভালো হয়ে গেল, চিঠিটার ইমপ্রেশন ভালো হয়ে গেল। মাস্টারমশাই নম্বর দেবেন না করলেও নম্বর তখন দিতে বাধ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরের লাইনটাকে লিখছি। তারপরে সবাই লেখে তোমার বাবা আমাকে প্রণাম দিও, দরকার নেই। মানে বাবা মাকে, গুরুজনদেরকে প্রণাম দেওয়াটা খুবই শিষ্টাচার, কিন্তু তোমার পার্সোনাল লেটারে সবসময় বন্ধুদেরকে চিঠি লিখলে তাদের বাবা মাকে যে সবসময় প্রণাম করতে হবে, তুমি ইচ্ছা করলে দিতে পারো, তুমি যদি নাও দাও তাতেও কোনো অসুবিধা নেই। আমরা মানে এক্সামিনাররা দেখবেন তোমার যে আসল পরীক্ষা বিষয়ক বক্তব্যটা কী, ঠিক আছে, সেটা কি লিখছো। ইউ নো ভেরি ওয়েল দ্যাট মাই মাধ্যমিক এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, তুমি জানো যে আমাদের মাধ্যমিক পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তুমি মাধ্যমিকেতেই যদি আসে তুমি লিখছো, কিন্তু তোমাকে তো মানে মাধ্যমিকে
তোমার প্রস্তুতি সেটাই তো তুমি জানাচ্ছ, এটাই তোমার কামিং এক্সামিনেশন ধরে নেওয়া হচ্ছে। তাই তুমি লিখছো যে তুমি জানো যে মাধ্যমিক পরীক্ষা ঘরের দরজায় করানো আছে। ঘরের দরজায় করানো মানে মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এসছে, ঠিক আছে। ইউ নো ভেরি ওয়েল দ্যাট মাই মাধ্যমিক এক্সামিনেশান, এগুলো কি কোনো কঠিন কিছু বলছি? ইউ নো ভেরি ওয়েল, তুমি জানো, দ্যাট মাই মাধ্যমিক এক্সামিনেশান, যে আমার মাধ্যমিক পরীক্ষা ইজ নকিং অ্যাট দ্য ডোর। নকিং অ্যাট দ্য ডোর মানে হচ্ছে দরজায় কড়া নাড়ছে, মানে মাধ্যমিক পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে। KNOCKING, এরকম একটা দুটো সেন্টেন্স লিখতে হবে, তো তবে তো নম্বরটা পাবে। নম্বর তো 50%, 60% যা কিছু লিখলেই পাওয়া যায়। 90% অ্যান্ড অ্যাবাভ এগুলো পেতে গেলে একটু দুটো শিখতে হবে, ঠিক আছে। এমন কিছু কঠিন ব্যাপার না, প্র্যাকটিস করো, খুব সোজা হয়ে যাবে। নেক্সট, দো আই অ্যাম রেডি টু ফেস ইট, আই অ্যাম এ লিটিল বিট স্কেয়ার্ড টু। যদিও আমি তৈরি, মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে দেবো বলে আমি তৈরি, কিন্তু আমার মনের মধ্যে একটু ভয়ও আছে। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটাই বন্ধুকে তুমি তোমার মনের সমস্ত কথা জানাবে, সেই জন্যই তো এটা পার্সোনাল লেটার। তোমার যদি ভয় হয় ভয়টা জানাবে, তোমার যদি আনন্দ হয় আনন্দটা জানাবে, তোমার যদি দুঃখ হয় দুঃখটা জানাবে। যত তুমি বেশি তোমার পার্সোনাল ইমোশনকে প্রকাশ করতে পারবে তত পার্সোনাল লেটার ভালো, সেই জন্যই তো নাম পার্সোনাল লেটার। ওকে, দো আই অ্যাম রেডি টু ফেস ইট, আমি এটাকে ফেস করবো বলে, মানে এই পরীক্ষাটা দেবো বলে আমি তৈরি, আই অ্যাম আ লিটিল বিট স্কেয়ার্ড টু, আমার মনের মধ্যে একটু ভয়ও আছে, ঠিক আছে। মানে সবটাই যে আমি খুব আনন্দ আছি এরকম ব্যাপার না, আমার মনের মধ্যে একটু ভয়ও আছে। তুমি তোমার প্রিয় বন্ধুকে তোমার মনের কথাটাই জানাচ্ছ। নেক্সট, আফটার অল দ্যাট উইল বি মাই ফার্স্ট বিগ টেস্ট, কোটেশনের মধ্যে রেখেছি বিগ টেস্ট, অ্যান্ড এভরিবডি ইজ ইগারলি ওয়েটিং অ্যান্ড এক্সপেক্টিং। তুমি তো জানো যে মাধ্যমিক হচ্ছে আমার জীবনের প্রথম বড় পরীক্ষা, বিগ টেস্ট, এবং প্রত্যেকেই অপেক্ষা করছে এবং আশা করছে। আমার জীবনের বা তোমাদের জীবনের মাধ্যমিক হচ্ছে প্রথম বড় পরীক্ষা, এবং প্রত্যেকেই সেই পরীক্ষার তোমার রেজাল্ট কেমন হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং প্রত্যেকেই ভালো কিছুর আশা করছে। সেটাই আমি লিখছি যে আফটার অল দ্যাট উইল বি মাই ফার্স্ট বিগ টেস্ট। এটা কোটেশনের মধ্যে বিগ টেস্টটা দিয়েছি, মানে এটা আমার জীবনের প্রথম বড় পরীক্ষা, সেটা বোঝাবার জন্য বিগ টেস্টটাকে ক্যাপিটাল লিখেছি এবং কোটেশনের মধ্যে দিয়েছি। অ্যান্ড এভরিবডি ইজ ইগারলি ওয়েটিং অ্যান্ড এক্সপেক্টিং, প্রত্যেকেই অপেক্ষা করছে এবং প্রত্যেকেই আশা করে রয়েছে। স্টপ, মাই প্রিপারেশান ইজ কোয়াইট গুড এক্সেপ্ট হিস্ট্রি, আমার প্রস্তুতি জানো তো মোটামুটি ভালোই হয়েছে, খালি ওই ইতিহাসটা ছাড়া। আমার প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে, একটা ইতিহাস, যার যে সাবজেক্টটা খারাপ হয়েছে সে সেটা লিখতে পারো, আমি ইতিহাস লিখেছি যে মাই প্রিপারেশান ইজ কোয়াইট গুড এক্সেপ্ট হিস্ট্রি, আমার প্রস্তুতি মোটামুটি ভালো, কিন্তু ইতিহাসেতেই আমার একটুখানি দুর্বলতা রয়েছে, তাই তো আমি একটু ভয় পাচ্ছি। দ্যাট সাবজেক্ট ইজ ল্যাটিন টু মি, এখানে একটা ল্যাটিন টু মি কথাটার অর্থ হলো যে খুব কঠিন একটা বিষয়, ঠিক আছে। দ্যাট সাবজেক্ট ইজ ল্যাটিন টু মি, মানে ল্যাটিন ভাষা যেমন কঠিন জটিল, যেটা আমি বুঝি না বা আমি পারি না, এটা বোঝাতে আমরা ইউজ করি ল্যাটিন টু মি, ঠিক আছে। তা দ্যাট সাবজেক্ট ইজ ল্যাটিন টু মি মানে হচ্ছে ওই বিষয়টা আমার কাছে ল্যাটিন ভাষার মতোই কঠিন, আমি সব পারি, খালি ইতিহাসটা যখনই আমি খুলি ইতিহাসের বই তখনই সেই সাবজেক্টটা আমাকে খুব ভয় ধরিয়ে দেয়। দ্যাট সাবজেক্ট ইজ ল্যাটিন টু মি, এই ল্যাটিনটা ছোটো হাতেরও লিখতে পারো, এলটাকে ক্যাপিটালেও লিখতে পারো, ওকে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি লিখেছি, আই অ্যাম শিওর টু স্কোর হাই ইন সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ, বাট দ্যাট হিস্ট্রি ইজ মেকিং মি নার্ভাস, আমি সায়েন্স গ্রুপে এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে মানে আর্টসে আমি খুব ভালো নম্বর পাবো আমি জানি, কিন্তু ওই ইতিহাস সাবজেক্টটাই আমাকে খুব নার্ভাস করে রেখেছে। আই অ্যাম শিওর টু স্কোর হাই ইন সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আমি সায়েন্স গ্রুপে এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভালো প্রস্তুতি নিয়েছি, ভালো নম্বর পাবে আমি জানি, বাট দ্যাট হিস্ট্রি ইজ মেকিং মি নার্ভাস, কিন্তু ওই ইতিহাস, বুঝলি বন্ধু, বুঝলি রাজু, ওই ইতিহাস না আমাকে খুব টেনশানে রেখে দিয়েছে। ওইটা যদি না থাকতো আমি কি ভালো রেজাল্টই করতাম, বা ওইটা যদি আমার তৈরি থাকতো আমার আরও রেজাল্ট ভালো হতো। যাই হোক, ওই ইতিহাস আমাকে নার্ভাস রেখে দিয়েছে। এরকম পার্সোনাল ইমোশনকে তোমাকে চিঠিতে লিখতে হবে, ওকে। দেখো আমি যে ভাষাগুলো ব্যবহার করেছি এগুলো কোনো করে জটিল ভাষা, যেমন তোমরা বাংলায় কথা বলো ঠিক সেটাকেই জাস্ট সেই রকমভাবেই
ট্রান্সলেট করে দেওয়া। এবার তোমাকে আমি বলবো না বাংলাটাকে হুবহু ট্রান্সলেট করো, তুমি ইংরাজিতে ভাবো, দেখো ইংরাজিটাই তোমার বাংলাতে যেমন ভাবছো লিখছো, ইংরেজিতে ভাবা শেখো, দেখো ইংরেজিতে সোজাভাবেই লিখতে পারবে, কঠিন কোনো ব্যাপার না। আর ওই একটা ছক দিয়ে দিচ্ছি তাতে সমস্ত চিঠিকে লিখে ফেলো, মানে এটা কোনো খিচুড়ি তৈরি হচ্ছে না, এটা একটা ইংরাজি ভাষা তোমরা শিখছো, কাজেই প্রথম থেকে খিচুড়ি শিখতে যেও না, প্রথম থেকে ঠিকঠাকভাবে শেখো। ওকে, চলো এরপরে নেক্সট লাইন দেখি। বাট আই অ্যাম ট্রাইং ভেরি হার্ড কমা ইউনো কমা টু টেম দ্যাট গলিয়াত, কিন্তু জানিস রাজু আমি কিন্তু হাল ছাড়িনি, আমি খুব চেষ্টা করছি ওই বিশাল দৈত্যটাকে, গলিয়াত, এখানে আমি গলিয়াত লিখেছি, তোমাদের গলিয়াত লেখার দরকার নেই, ওটা আমি লিখতে লিখতে ফট করে বেরিয়ে গেল তাই লিখে দিলাম। যাই হোক, একটা গল্পটা বলি যে ডেভিড আর গলিয়াত বলে একটা অসম যুদ্ধের কথা আমরা জানি, যেখানে ডেভিড একটা ছোটোখাটো বাচ্চা ছেলে আর গলিয়াত হচ্ছে একটা বিশাল বড় দানব। ঠিক আছে, সেই ডেভিডের সঙ্গে গলিয়াতের যুদ্ধ হয়েছিল এবং সবাই ভেবেছিল যে গলিয়াত 1 মিনিটের মধ্যে ডেভিডকে মেরে দেবে, কিন্তু দেখা গেল যে ডেভিডই উল্টে গলিয়াতকে মেরে দিল। সেই গল্পটারই একটা রেফারেন্স, মানে এই ডেভিড আর গলিয়াতের কথা বললে বোঝানো হয় যে জিনিসটা আমরা পারছি না সেটাকে যদি আমরা পারার চেষ্টা করি বা সেটাকে যদি নিজেদের করায়ত্ত করার চেষ্টা করি তখন আমরা এই কথাটাকে ইউজ করি। সেটাকে আমি লিখেছি দ্যাট বাট আই অ্যাম ট্রাইং ভেরি হার্ড কমা ইউ নো কমা টু টেম দ্যাট গলিয়াত, কিন্তু তুমি জানো কি ওই যে গলিয়াত, ওই যে বিশাল দানব, মানে ইতিহাসটা আমার কাছে গলিয়াতের মতো বিশাল বড় কঠিন জিনিস, সেই কঠিন জিনিসটাকে আমি বস করার চেষ্টা করছি। টেম টেম মানে হচ্ছে বস করা, সেই কঠিন সাবজেক্ট ইতিহাস তাকেও আমি বস করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ইতিহাসটা যেটা আমি পারি না, আমি দুর্বল, যাতে আমার ভয় লাগছে, সেটাকেও নিজের করায়ত্ত করা বা নিজের বসে আনা, সেটাকেই লেখার জন্য এই কথাটা আমি ইউজ করেছি। তোমাদের যদি গলিয়াত মনে না পড়ে এটাই লিখতে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা নিজেদের মতো লিখতে পারো, তোমরা এরকম লিখতে পারো আই অ্যাম ট্রাইং ভেরি হার্ড ইন হিস্ট্রি, আমি ইতিহাসে প্রাণপণে চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট দিয়েছি প্লিজ প্রে ফর মি, আরে আমার জন্য একটু প্রার্থনা করিস বন্ধু, তুই তো আমার প্রিয় বন্ধু, যাতে আমি ইতিহাস সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে পরীক্ষাতে খুব ভালো নম্বর পাই, আমার জন্য একটু প্রার্থনা করিস। ঠিক আছে, বন্ধুর চিঠিতে এরকম বন্ধু যদি তোমার জন্য প্রার্থনা করে তার থেকে ভালো কি হতে পারে, একটুখানি তুমি জানিয়ে দিলে। নেক্সট লিখলাম নো মোর টুডে স্টপ হোপ টু মিট ইউ আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার, আর যার বেশি কিছু লিখবো না, অনেক লিখে ফেলেছি, আশা করছি পরীক্ষার পরে তোর সঙ্গে দেখা হবে। নো মোর টুডে স্টপ হোপ টু মিট ইউ আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার, পরীক্ষা শেষ হওয়ার পরে তোর সঙ্গে দেখা হবে এটাই আশা রাখছি। এই বলে তোমার বডি অফ দ্য লেটার তোমরা শেষ করছো। এরপরে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে আমাদের, এটা হলো 3 নম্বর অংশ বডি অফ দ্য লেটার। 4 নম্বর অংশ হচ্ছে সাবস্ক্রিপশান, যেখানে একটা সমাপ্তি, মানে এই বডিটাকে সমাপ্ত করার জন্য আমরা একটা এই সমাপ্তি সম্ভাষণ দিই, যেমন ইয়োর্স এভার, ইয়োর্স ফেথফুলি। তবে বন্ধুকে ওই ইয়োর্স এভার ইয়োর্স ফেথফুলি শুনতে ভালো লাগে না, শুধু ইয়োর্স দেবে, মানে তোর, ইতি তোর, ইয়োর্স, এইটুকু দিলেই হবে। খালি সেটাতেও সাবস্ক্রিপশনের পরেও একটা কমা দিতে হয়, দেখো এখানে আমি শুধু ইয়োর্স দিয়েছি, একটা কমা দিয়েছি, কমাটাকে অবশ্যই দেবে, ইয়োর্সের অ্যাপোস্ট্রফি এস দেবে। এটা হলো এই চিঠির 4 নম্বর অংশ, এটা হলো সাবস্ক্রিপশান। ঠিক আছে, এটা হলো এই চিঠির 4 নম্বর অংশ। এই চিঠির 5 নম্বর অংশ হচ্ছে সিগনেচার, যেখানে তোমাদেরকে নিজেদের নাম লিখতে হবে। প্রাইভেট বা পার্সোনাল লেটারে আমি বলেছি যে সিগনেচারেতে পুরো নাম হয় না, মানে টাইটেল সহ নাম হয় না, শুধু নিজের ফার্স্ট নেমটুকু দেবে, ডাকনামও দিতে পারো। ঠিক আছে, যেমন এই যে রাজু, রাজু তোমার বন্ধু, তুমি তাকে রাজু বলে ডাকছো, কিন্তু রাজুর দেখবে একটু পরেই ভালো নাম আমি লিখেছি রঞ্জন, মানে রাজুর ডাকনামেতে তুমি যেহেতু তার বন্ধু, তুমি তাকে ডাকনামেতেই ডাকো, সেই নাম দিয়ে আমি চিঠিটা শুরু করেছি। ঠিক তেমনি তুমি লিখলে আমি এখানে দিয়েছি যে ইয়োর্স বাবলা, আমার নাম হয়তো আলাদা, আমার নাম হয়তো রবিরঞ্জন রায়, কিন্তু আমার ডাকনাম বাবলা, রাজু আমাকে বাবলা নামেই চেনে, আমি শুধু বাবলা বলে লিখে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে পার্সোনাল লেটারের মজা। তা এইটা 5 নম্বরেতে নিজের ওই নাম বা মানে শুধু নিজের নামটুকু, ফার্স্ট নেম অথবা পেট নেম, ডাকনাম দেবে। এটা হলো এই চিঠির 5 নম্বর অংশ, যেটা হচ্ছে সিগনেচার। ঠিক আছে, এবং এই চিঠির 6 নম্বর অংশ, সেটা কোথায় দিতে হবে, সেটা দিতে হবে লেফট হ্যান্ড কর্নারেতে একটা বক্স করেও দিতে পারো, বক্স ছাড়াও দিতে পারো, তবে চিঠিটা যেখানে শেষ হবে তার একটা লাইন নিচে লিখবে। আমি এখানে বক্স করেই দিয়েছি। প্রথমে দিতে হয় টু,
তারপরে কমা, সেই কমার নিচে যাকে চিঠিটা দিচ্ছ তার পুরো নাম, সেখানে পুরো টাইটেল সহ নামটাই দিতে হবে, কারণ চিঠিটা সেখানে যাবে। যেমন রাজুর ভালো নাম হচ্ছে রঞ্জন বোস, আমি লিখেছি টু কমা দিয়ে রঞ্জন বোস। তারপরে সে ছোটো ছেলে, সবে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তোমরা এখনও বড় হওনি, তোমরা কারোর আন্ডারেই থাকো, বাবা মা মায়ের আন্ডারে থাকো। কেয়ার অফ, এখানে কেয়ার অফ দিয়েছি কেয়ার অফ অজয় বোস, মানে রাজুর বাবা অজয় বোস। তার ঠিকানা দিয়েছি 17 জিটি রোড বর্ধমান 3। এরকম একটা ঠিকানা দিয়ে এই চিঠিটাকে শেষ করছি। এই যে ঠিকানা দেওয়া, এটাকে আমরা বলছি এই চিঠির 6 নম্বর অংশ, এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। এটা হলো একটা পারফেক্ট ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটারের উদাহরণ আমরা হাতে কলমে করলাম। নিজের ইমোশনকে প্রকাশ করা শেখো, কঠিন কোনো ব্যাপার না, 2-4 বার ভুল হবে, হোক, প্র্যাকটিস করো, দেখবে এর থেকে সোজা আর কিছুই নয়। যা ইচ্ছা মনের সেটাই লেখো, যেমনভাবে চিন্তাগুলো আসে তেমনভাবেই লেখো। এই চিঠি কেউ নিখুঁত দেখে না, এই চিঠিতে তুমি তোমার মনের ভাবকে কেমনভাবে প্রকাশ করছো সেটাই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে একটা পার্সোনাল লেটার আমরা করলাম, আমরা একাধিক পার্সোনাল লেটার করবো। আচ্ছা, ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, মানে তোমাদের কাজে আসছে তো? আর যেভাবে আমি তোমাদেরকে শেখাতে চাইছি শিখছো তো? আমাকে কিন্তু জানাবে। ওকে, আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।